হ্যাঁ, নমস্কার স্যার, শুনতে পাচ্ছি। হুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। কিন্তু পজিশন আজকে খুবই খারাপ তো। আজকে প্রাকৃতিক ওয়েদারটা খুব এত বাজে অবস্থা, মানে রাস্তা দিয়ে রাস্তাঘাটে বেরোনাই যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। হুম, খুব খারাপ মানে আমাদের এখানে তো সেই দুপুর থেকে কারেন্ট নেই। ল্যাপটপে চার্জও দিতে পারিনি। আপনাদের স্টাডি মেটেরিয়াল হাফ তৈরি হয়েছিল, অতটুকুই হুম, রয়ে গেছে। মানে সেইটাই। ল্যাপটপে যা চার্জ আছে মোটামুটি ক্লাস নিতে নিতেই শেষ হয়ে যাবে, ওই জন্য আর কাজও কিছু করা হয়নি। তারপর স্যার, খুবই আপনার সঙ্গে তো 8 তারিখের পরে আর দেখাই, মানে শোনাই হয়নি আপনাকে। আট হুম, আট 15 তারিখ তারিখের ছুটি পর ছিল। ছুটি ছিল, হ্যাঁ। নেক্সট তো এই আহ, সপ্তাহ হুম অনেকদিন গ্যাপ হয়ে গেছে। হুম হুম হুম। বাকিরা তো কেউ এখনো এলেন না। বাকিরা মানে স্যার, একজনই তো সাধারণত জয়েন করে, কিন্তু সেও আজকে আসেনি। আগের দিনও মানে ক্লাসে আমি একাই ছিলাম। আপনি একাই ছিলেন? হ্যাঁ, আগের ক্লাসটাও আমি একাই ছিলাম। আরে বাবা! আচ্ছা, আপনি যেগুলো পাঠিয়েছিলেন আমি দেখলাম বাক্যগুলো। ঠিক আছে? হ্যাঁ, এবার আস্তে আস্তে ওগুলো একটু অভ্যাস করতে হবে। হ্যাঁ ঠিক স্যার, আছে? একটা দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন বলুন। বলছি যে ওই আপনার, আমি যেটাতে দেখেছিলাম যে কয়েকটা স্থানে আপনার কর্তৃবাচ্যেও তপ্রত্যয় হয়। হুম তো সেই জন্য আমি ওই সি ধাতু আর অকর্মক ধাতুর ক্ষেত্রে হুম তপ্রত্যয় লিখেছিলাম। ওটা কর্মবাচ্য, যদিও যদিও এটাতে হবে, মানে তপ্রত্যয় সাধারণত আমাদের উম, কর্ম নিতে হয়। হুম কিন্তু আমি ওটাকে তপত্যায় অনেক জায়গায় যেহেতু কর্তৃবাচ্য হয়, সেই জন্য কর্তৃবাচ্য দিয়ে করেছিলাম। তো হুম। ওটা কি মানে এতেই করতে হবে, মানে কর্মনীতেই করতে হবে, মানে তোয়া প্রত্যয় যেমন রূপ সেরকমই করতে হবে, মানে আমাকে। একমাত্র একমাত্র নয়, বেশ কিছু জায়গায় হয়। আসলে ওগুলো তো একটু এক্সেপশনাল ব্যাপার চলে আসে। যেমন গমনার্থক ধাতু থাকলে হ্যাঁ, তখন হ্যাঁ। আপনি কর্তরিতেও ত প্রত্যয় প্রয়োগ করতে পারেন। আমি ওই জন্য পাশে লিখে দিয়েছিলাম। যে হুম দুটো হুম ক্ষেত্রে আমি লিখেছিলাম, করেছিলাম, এই হুম দুটো ক্ষেত্রে আমরা তপত্যয় কর্তৃবাচ্যে করেছি, এইটা হুম লিখেছিলাম। তো আপনি বলেছেন ওটাকে, যে ওটাকে চেঞ্জ করে কর্মমূর্তি করে দিতে। আমি সেটা করে নিয়েছি, হুম। করে নেবো। আর সেখানে আমি বলছি, এটা কি আমি মানে এটা কি আমার মানে হবে, মানে এরকম জায়গায় আমি ইউজ করতে পারাও ঠিক নয়, মানে বাক্যটায় প্রয়োগ করাটা ঠিক নয়, নাকি এটা মানে করা যায়, বা এক্ষেত্রে আমরা যেহেতু প্র্যাকটিসটা অন্যরকম করছি, সেক্ষেত্রে আমরা ওইভাবে করব। উম, না, করা যেতে পারে। ঠিক আছে? এখনো যেহেতু আপনাদের ওভাবে বলা হয়নি, বলা, আচ্ছা, তাই আচ্ছা, আমি ওগুলো বলেছিলাম যে চেঞ্জ আচ্ছা, করার আচ্ছা, জন্য। ঠিক, ঠিক আছে, ঠিক আছে? কিন্তু আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। ওইটুকু হুম জানার ছিল, কারণ মানে ভুলটা তো ভুলই, মানে আমার তো চিরকালই ভুল থেকে যাবে তাহলে। সেই হুম জন্যই হুম জিজ্ঞাসা করলাম যে ওটাকে কি করবো। এমনি আপনি বলেছেন, আমি করে নিয়েছি। আমি পরের হুম। দিন ওটাকে পুরোটা করে পাঠিয়ে দেবো, বাকিটা তো আগেটুকু। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাক্যগুলো কিন্তু অভ্যাস করতে থাকবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা স্যার, আগের দিনে যে স্টাডি মেটেরিয়াল, ওইটা তো আপনি মানে দিতে পারেননি মনে হয় এখনো, তাই না? না, ওটা দেওয়া হয়নি আগের দিনেরটা এখনো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক ঠিক আছে, আছে? একসঙ্গে আম তাই দিয়ে দেবেন। হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, আজকে আপনারা বলেছিলেন বলে আমি অব্যয়টা তৈরি করছিলাম, কিন্তু এমনই বাধা বিপত্তি এসে পড়লো, এখনো শব্দ শেষ হয়নি। কিন্তু যেটুকু হয়েছে আমরা আজকে পড়তে পারবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো দেখা যাক তাহলে কি বলছে ঠিক। এখানে। প্রথমে এটা আমরা তো দেখেছিলাম যে কিম নামা অব্যয়ম, অর্থাৎ অব্যয় বলতে আমরা কি বুঝি। বুঝি। ঠিক আছে? তার জন্য আমরা এই কারিকাটা অলরেডি এক জায়গায় দেখেছিলাম যে সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু ইয়ান্নব্যেতি তদব্যয়ম। এই যে বাক্যটা, এটা আমরা কিন্তু দেখে এসেছি অলরেডি। ঠিক আছে? অর্থাৎ সদৃশম ত্রিষু লিঙ্গেষু মানে ত্রিষু লিঙ্গেষু মানে তিনটি লিঙ্গে, সর্বাসু চ বিভক্তিষু, বিভক্তি কটা? মানে সাতটা, সাতটা সাতটা। বিভক্তি। তাই হ্যাঁ, সাতটি বিভক্তিতে বচনেষু চ সর্বেষু, অর্থাৎ সর্বেষু চ বচনেষু
কটা বচন? তিনটি বচন, তাই তিনটে তিনটি বচন। বচনে যার কোনো পরিবর্তন হয় না, হুম, ঠিক আছে, তাকেই হুম, অব্যয় বলা হয়। এটা আমরা আগে আচ্ছা, দেখেছিলাম, তাই এখানে ঠিক, বিশেষ হ্যাঁ। কিছু নেই। এরপর পাণিনীয় সূত্র একটা আছে। কি সূত্র আছে না, স্বরাদি নিপাতম অব্যয়ম। স্বরাদি নিপাতম স্বরাদি নিপাতম অব্যয়ম। অব্যয়ম। সূত্রের অর্থ হচ্ছে স্বর আদি শব্দের এবং নিপাতের অব্যয় সংজ্ঞা হয়। ঠিক আছে, এখন স্বর আদি শব্দ কি সেটা আমরা দেখব, কিন্তু সূত্রে যেহেতু স্বরাদি নিপাতম অব্যয়ম এই দুটো কথা বলা হয়েছে, তাই স্বরাদি এবং নিপাত সংজ্ঞা যাদের হয় তাদেরকে অব্যয় বলা হয়। স্বরাদি বলতে কি না, স্বর শব্দ যাদের আদিতে আছে তাকে বা তাদেরকে স্বরাদি বলা হয়। যেমন ধরুন আমরা যখন ধরুন রাম শব্দ প্রথমে পড়ছি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা রামাদি শব্দরূপ বলি, ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত শব্দরূপের আগে আমরা রাম শব্দের রূপ পড়ি, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরুন বলা হচ্ছে যে প্রথমাদি শ্রেণীকে ডাকো, অর্থাৎ যেই সমস্ত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে প্রথম, সেই হুম, প্রথম আদি যার সে হচ্ছে প্রথম আদি, ঠিক আছে। স্বর শব্দ যার আদিতে বা স্বর আদিতে যার সে হচ্ছে স্বরাদি। তাহলে স্বরাদি, অনেক শব্দের গণ আছে, যেমন ধরুন ভ্বাদি, ভ্বাদির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, অর্থাৎ হুম, কি ভূ ধাতু যেই আদি সমস্ত ধাতু, ধাতুর আদি ধাতু, সেরকমই স্বর শব্দ যেই সমস্ত শব্দের আদি শব্দ তাদের তাদের সমস্ত গণটাকে কি বলা হয়, স্বরাদি গণ বা স্বরাদি শব্দ, ঠিক আছে। তাহলে আচ্ছা, স্বরাদি বলতে যেই সমস্ত শব্দের গণের প্রথম শব্দ হচ্ছে স্বর শব্দ, সেই সমস্ত শব্দকে স্বরাদি অথবা স্বরাদি গণ বলা হয়, ঠিক আছে। তাহলে স্বরাদি গণে যেই সমস্ত শব্দ পঠিত হয়েছে। এবং নিপাত বলতে কি, নিপাত হচ্ছে একটি বিশেষ সংজ্ঞা, পাণিনীয় ব্যাকরণে নিপাত হচ্ছে একটা বিশেষ সংজ্ঞা, সেই সংজ্ঞা যাদের হয় তাদের কি হবে, অব্যয় বলা হবে, ঠিক আছে। আচ্ছা, সে স্বরাদি স্বর শব্দটা মানে কিরকম? যেমন রাম শব্দ, সেরকম স্বর কোনো শব্দ আছে? না, সেটা আমরা দেখবো উদাহরণে, যখন আচ্ছা, দেখবো তখন আমরা বুঝতে আচ্ছা, পারবো, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। হুম, কিন্তু কি বলা হচ্ছে, স্বর যেই গণের আদিতে আছে আদিতে তাকে বলা আছে, হচ্ছে স্বরাদিগণ, ঠিক আছে। হ্যাঁ, সেই স্বরাদিগণে যত সমস্ত শব্দ পাঠ হয়েছে সবাইকেই কি বলতে হবে, অব্যয় বলতে হবে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর নিপাত সংজ্ঞা যাদের হবে তাদেরকেও অব্যয় বলতে হবে। নিপাত সংজ্ঞা কাদের হবে সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। হুম, আপাতত প্রথম যেটা আছে স্বরাদি, স্বরাদি শব্দের মধ্যে কিছু শব্দের বা কিছু উদাহরণ এখন আমরা তাহলে দেখব, হুম, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, স্বরাদি গণস্য উদাহরণম, স্বর প্রভৃতি গণের উদাহরণ। এখন দেখুন, যেহেতু স্বর শব্দ আদিতে যার তাদেরকে স্বরাদি বলা হয়েছে, তাহলে প্রথমেই স্বর শব্দের উদাহরণ এসেছে, ঠিক আছে। ঠিক, আমি কি হুম, করেছি, এখানে প্রথমে অব্যয়, তারপর ব্র্যাকেটে অর্থ এবং উদাহরণ তারপর আছে, ঠিক আছে। তো আচ্ছা, স্বর, এটার অর্থ হচ্ছে স্বর্গাহা, অর্থাৎ আমরা স্বর্গাহা বলতে যেই সব অর্থ বোঝাই বা যেই শব্দ প্রয়োগ করি তার জায়গায় বা সেই অর্থ বোঝাতে আমরা স্বর এটাকেও ব্যবহার করতে পারি। এরপর স্বর এটির যেহেতু শেষে রকার আছে, যখন যেই শব্দের সঙ্গে যুক্ত হবে তার সঙ্গে সন্ধি হয়ে সেটা রেফ হয়ে যেতে পারে, কখনো দন্তস্ব হয়ে যেতে পারে, কখনো বা বিসর্গের জায়গায় ওকার হয়ে যেতে পারে, এরকম চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরুন এখানে একটা উদাহরণ দিয়েছি, পুণ্যকর্মাণঃ স্বর্গচ্ছন্তি, পুণ্যকর্মাণঃ স্বর্গচ্ছন্তি। পুণ্যকর্মাণঃ মানে হচ্ছে যাদের পুণ্যকর্ম আছে তারা হুম, কোথায় যায়, স্বর্গচ্ছন্তি, তারা স্বর্গে যায়। এখন দেখুন স্বর্গে যায়, এই যে স্বর্গে বলছি আমরা, ঠিক আছে, গম ধাতুর প্রয়োগে আসলে কিন্তু এখানে কোন বিভক্তি হওয়ার কথা ছিল, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, গম, গম ধাতুর ক্ষেত্রে। হ্যাঁ, দ্বিতীয়া বিভক্তির হওয়ার কথা ছিল, হুম, কিন্তু যেহেতু স্বর শব্দটা হচ্ছে একটা অব্যয়, সেই অব্যয়, জন্য এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র আচ্ছা, স্বর এতেই রয়ে গেল। কিন্তু আচ্ছা, পরে যেহেতু গকার আছে সন্ধি হয়ে রকারটা গচ্ছামি, রেফ হয়ে গেল, স্বর রেফ হয়ে, গচ্ছান, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপর তারপরে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে দেবাহা স্পস্তিষ্ঠন্তি, এখানে দেখুন দেবতারা স্বর্গে থাকেন, ঠিক স্বর্গে আছে। থাকেন,
এখন কোথায় থাকেন প্রশ্ন করে, যেহেতু স্বর্গে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা অধিকরণ কারক হওয়ার কথা ছিল। হ্যাঁ। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হওয়ার কথা ছিল, হুম, ঠিক আছে। কিন্তু এখানে কি হলো, সপ্তমী বিভক্তি হলো না, যেহেতু স্বাহা স্বর এটা হচ্ছে অব্যয়, কোনো চেঞ্জ হলো না, শুধুমাত্র রেফ এটার বিষয় তকারের সঙ্গে সন্ধি হয়ে দন্ত সকার হয়ে গিয়ে স্বস্তিষ্ঠন্তি, দেবাহা স্বস্তিষ্ঠন্তি। খ্রিস্টান। আচ্ছা। ঠিক আছে, এবার তাহলে স্বর দিয়ে আপনি একটা বাক্য বলুন। অপ্সরাः হুম, স্বর্গ নিত্যন্তি। স্বর্গ বলতে হবে না, তাহলে স্বর স্বাহা স্বর আচ্ছা স্বর স্বর স্বাহা হ্যাঁ, সহ অথবা স্বর নিত্যন্তি। স্বর নিত্যন্তি। হুম, আচ্ছা, এটা এই স্বর, স্বর স্বর কথার সঙ্গে নিত্যন্তিটা যোগ হলো, হুম, তাহলে এটাতে নিত্যন্তিটা যোগ হয়েছে, এটাকে রটা কিভাবে চেঞ্জ হবে? স্বর নিত্যন্তি, রেফ রটা রেফ হয়ে যাবে, স্বর। আচ্ছা, স্বর নিত্যন্তি, রটা রেপ হুম, হয়ে যাবে। অপ্সরাহ স্বর নিত্যন্তি, অপ্সরারা স্বর্গে নৃত্য করেন। ঠিক আছে, তারপর হচ্ছে অন্তর। অন্তর এই শব্দটার, এই অব্যয়টার অর্থ হচ্ছে মধ্যে, মানে দুজনের মধ্যে আমরা যেটা বলতে চাই, ঠিক আছে, হুম, সেই সেই অর্থে অন্তর এই অব্যয়টার প্রয়োগ করা হয়। যেমন ধরুন, গৃহস্য অন্তঃ ব্যজনম अस्ति, গৃহস্য অন্তঃ ব্যজনম अस्ति। ঠিক আছে, গৃহের মধ্যে পাখা আছে বা গৃহেতে পাখা আছে, তাহলে গৃহস্য অন্তঃ ব্যজনম अस्ति। পুস্তিকায়াः অন্তঃ লেখনী अस्ति, মানে খাতার মধ্যে পেন আছে। মীনাক্ষী। ঠিক আছে, তাহলে এই যে মধ্যে অর্থটাকে বোঝাবার জন্য অন্তঃ বা অন্তর অন্তর। অব্যয়টার প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আপনি একটা বাক্য বলুন অন্তর দিয়ে। এই যে অন্তর বা স্বর, এটা কি এই রটা উঠে উঠে গিয়ে বিসর্গ হয়ে যাচ্ছে? হ্যাঁ, বিসর্গ হয়, তারপর আবার বিসর্গের যদি পরে গকার ইত্যাদি থাকে তাহলে রেফ হয়ে যায়, ওই সকারি তকার ইত্যাদি সন্ধি, থাকলে। তখন সন্ধি হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, সন্ধি হয়। আচ্ছা। প্রথমে রকারের বিসর্গ হবে, তারপর পরে যেই রকম বর্ণ আছে সেই বর্ণ অনুযায়ী চেঞ্জ হবে। সন্ধি হবে। উদ্যানস্য অন্তঃ হুম, বৃক্ষম অস্তি। বৃক্ষম নয়। বৃক্ষাः বৃক্ষাः সন্তি। হুম, বৃক্ষাः সন্তি, বৃক্ষ শব্দ হলো পুংলিঙ্গ শব্দ। পুংলিঙ্গ শব্দ। উদ্যানস্য অন্তঃ বৃক্ষাः সন্তি। বৃক্ষাः সন্তি। আচ্ছা, তারপর প্রাতর। প্রাতর এটার অর্থ আমরা সকলেই জানি, প্রভাতম। প্রভাতম। উদাহরণ যেমন হচ্ছে প্রাতঃ সূর্যঃ উদেতি, এখানে কখন সূর্য ওঠে প্রশ্ন করে যেহেতু প্রাতর উত্তর পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু প্রাতে সূর্যঃ উদেতি এরকম হয় না, প্রাতঃ সূর্যঃ উদেতি। তারপর প্রাতঃ পুষ্পম বিকশতি, সকালে ফুল ফোটে, প্রাতঃ পুষ্পম বিকশতি। হুম, আপনি এবার একটা উদাহরণ বলুন। প্রাতঃ অহম হুম, প্রা- প্রাতঃ ভ্রমিষ্যামি। অহম প্রা- ভ্রমিষ্যামি। अहम ভ্রমিষ্যামি। হুম গমিষ্যামি, প্রাতঃ अहम গমিষ্যামি। কুত্র গমিষ্যামি একটা কিছু স্থান বলতে না, পারেন। মানে প্রাতঃ ভ্রমণ, যেটা প্রাতঃ ভ্রমণ করি, হ্যাঁ হ্যাঁ, সেইটাকে আমরা যদি বলি ভ্রমিষ্যামি, ভ্রম ও ও, ভ্রমতি ভ্রমতি হুম 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 হুম, প্রাতঃ अहम ভ্রমিষ্যামি, একদম ভ্রমিষ্যামি। ঠিক ঠিক ঠিক।
আচ্ছা, তারপরে হচ্ছে পুনাহা। পুনাহা, এখানে দেখুন এই পুনাহা এই অর্থটা বোঝাবার জন্য আমি আবার এর অর্থ বোঝাবার জন্য একটা আবার অব্যয় প্রয়োগ করেছি, সেটা হচ্ছে অসকৃত। আচ্ছা, সকৃত মানে হচ্ছে একবারম, মানে হচ্ছে যেটা একবার করা হয়। একবার, আচ্ছা, অসকৃত মানে কি তাহলে? মানে একবার নয়, বারবার। বারবার। ঠিক আছে, সকৃত মানে হচ্ছে একবার, অসকৃত মানে হচ্ছে বারবার, পুনাহা মানে হচ্ছে অসকৃত মানে হচ্ছে বারবার। বারবার। ঠিক আছে, অসকৃত এটাও হচ্ছে একটা অব্যয়, কিংবা সকৃত এটাও হচ্ছে একটা অব্যয়। যেমন न पुनः एवं कर्तव्यम, बारंबारम एवं न कर्तव्यम, ভবান পুনঃ দর্শনায় গচ্ছতু। পুনঃ মানে হচ্ছে একবারম পুনঃ গচ্ছতু, মানে একবার গিয়েছো তুমি, আর একবার যাও দেখে আসো, গিয়ে দেখে আসো আর একবার কি হচ্ছে ওখানে। ঠিক আছে, ভবান পুনঃ দর্শনায় গচ্ছতু। এবার বলা হচ্ছে পুনঃ, এটার আগে যদি একটা কিম লাগিয়ে দেওয়া হয়, কিম পুনঃ, তাহলে সেটার অর্থ কি হয়ে যাবে? কিম বা বক্তব্যম, মানে কি আর বলবো, এরকম আমরা বাংলায় বলি না, কিম পুনঃ, বা কি বা বলবো, তার বিষয়ে কি আর বলবো। ঠিক আছে, যেমন উদাহরণ দেখুন, ইহা সমীপে अस्ति সহ এব ভাষাতে কিম পুনঃ ইহা দূরে अस्ति, মানে হচ্ছে ক্লাসে কোন শিক্ষক মানে তার কোন সিনিয়রের কাছে কমপ্লেন করছে যে আমার সামনে যে বসে থাকে সেই কথা বলে, দূরে যে থাকে তার নিয়ে আর কি বলবো। ঠিক আছে, ইহা সমীপে अस्ति সহ এব ভাষাতে কিম পুনঃ ইহা দূরে अस्ति, মানে যে কাছে আছে সেই কথা বলে, যে দূরে আছে তার নিয়ে কি আর বলবো, মানে সে আরো বেশি কথা বলে। ঠিক আছে, পুনঃ মানে হচ্ছে অসকৃত, তার আগে যদি একটা কিম পুনঃ লাগিয়ে দেওয়া হয় তাহলে কিংবা বক্তব্যম। ঠিক আছে, আচ্ছা দুটোর একটা একটা করে উদাহরণ ভাবুন তাহলে, পুনঃ আর কিম পুনঃ। আচ্ছা স্যার, এই কেন, যদি কেন কথাটা কি বলবো তাহলে? কেন বলতে? মানে মানে কেন তুমি ওখানে গেছিলে বা যাও? আহ, কিমर्थम। কিমর্থম, কিমর্থম ত্বম পুনঃ গচ্ছসি। কিমर्थम তোমাম পুনঃ গচ্ছতে, হ্যাঁ তুমি কেন বারবার যাচ্ছ ওখানে। বারবার যাচ্ছ ওখানে। হুম, আর আর এটা হচ্ছে কিম কিম ন, কিম পুনঃ, মানে কি বা বক্তব্য, এরকম তো? হুম হুম হুম, ইয়হ আম, অত্র ন হুম ন মানে শুনতে পাচ্ছে না, এ এখানে আছে শুনতে পাচ্ছে না, তাহলে ওখানে কি করে শুনতে পাবে? হুম, এরকম বলতে চাই ইহা তাহলে, ইয়হ অত্র। ইহা अत्र अस्ति सः न शृणोति किं पुनः यः तत्र अस्ति। আচ্ছা ঠিক স্যার, আছে, এটা একটু বলুন স্যার, কি বললেন? ইয়হ यः अत्र अस्ति सः অত্র, न शृणोति, वा অত্র सः न श्रोतुं शक्नोति, सः হ श्रोतुं न शक्नोति, তো তুম না श्रोतुं তো, हम्म, নট किं पुनः यः दूरे अस्ति। किं पुनः यः दूरे। ঠিক আছে। ঠিক আছে, হুম। তারপরে হচ্ছে সানুতার, এটার অর্থ হচ্ছে গুপ্তাহা, মানে হচ্ছে লুকিয়ে, সানুতার। ঠিক আছে, সানুতা সানুতাহা চৌরাহা গচ্ছতি, অর্থাৎ চোরটি লুকিয়ে 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 যাচ্ছে। যাচ্ছে। সানুতাহা কৃষ্ণাহা দধি খাদতি, অর্থ কি হবে বাক্যটার?
তো কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে দই খাচ্ছে। সানুতাহা মানে হচ্ছে তাহলে গুপ্ততায়া বা গুপ্তাহা, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, এটা দিয়ে একটা বাক্য বলুন। সনুতঃ তম গৃহতঃ নির্গম নির্গমসি। তোয়াম বললে নির্গমতি হবে কি? না, সি বলেছি, নির্গমসি বলেছি। হুম, তাহলে অর্থ কি হবে? তুমি লুকিয়ে লুকিয়ে তুমি বাইরে, বাড়ির বাইরে যাচ্ছ কেন? त्वं किमर्थं सनुतः गृहतः बहिः गच्छसि। বলছি করছে, ঠিক আছে, এখানে দেখুন আবার বহিহি বলে একটা বহি অন্য বলে একটা অব্যয় অব্যয়। প্রয়োগ করা। ঠিক আছে, সেটা আমরা দেখবো, আছে এখানে। আচ্ছা, ঠিক। ঠিক আছে। আচ্ছা, সানুতাহা মানে হচ্ছে তাহলে লুকিয়ে। লুকিয়ে। তারপর উচ্চৈহি, উচ্চৈহি উচ্চৈহি। এটার অর্থ হচ্ছে উচ্চস্বরেণ, মানে হচ্ছে জোরে জোরে। উদাহরণ, উচ্চৈহি গীতাম পঠন্তি ছাত্রাহ, অর্থাৎ উচ্চস্বরে ছাত্ররা গীতা পাঠ করছে। উচ্চৈহি গীতাম পঠন্তি ছাত্রাহ। এরপর উচ্চৈহি এটার আবার মানে উপরে অর্থ, ঠিক আছে। যেমন হচ্ছে বিপদী উচ্চৈহি ধৈর্যম, অর্থাৎ যখন বিপদ আসে তখন ধৈর্যই হচ্ছে সব থেকে উপরে। ঠিক আছে, ধৈর্য যার থাকে না তার আচ্ছা, বিপদ থেকে রক্ষা হয় না। ঠিক আছে, বিপদের ধৈর্যই হচ্ছে সবার উপরে। এই যে সবার উপরে বলছি তার জন্য হচ্ছে উচ্চৈহি, বিপদী উচ্চৈহি ধৈর্যম, অর্থাৎ বিপদকালে ধৈর্যই হচ্ছে সবার উপরে। তারপর নিচৈহি মানে হচ্ছে মন্দস্পরেণ, উচ্চৈহি মানে হচ্ছে উচ্চস্পরেণ একটা অর্থ হতে পারে, অথবা উপরি। ঠিক আছে, উপর। হ্যাঁ, নিচৈহি এটারও প্রথম অর্থ হচ্ছে মন্দস্পরেণ, যেটার উদাহরণ হচ্ছে নিচৈহি গীতাম পঠতি গুরুহু, যেহেতু ছাত্ররা জোরে জোরে পড়ছে তাই গুরু আস্তে আস্তে গীতা পড়ছেন, কারণ কি, যাতে ছাত্রদের পড়তে ডিস্টার্ব না হয়। ঠিক আছে, ছাত্রাহ উচ্চৈহি গীতাম পঠন্তি গুরুঃ নিচৈহি গীতাম পঠতি। আচ্ছা, এবার যেমন দ্বিতীয় অর্থ ছিল উপরি, সেটার যদি আবার নিচৈহি মানে হচ্ছে নিচের দিকে এরকম অর্থ ধরা হয়, তখন কি হবে? असतां सङ्गेन जनः नीचैः गच्छति। असतां सङ्गेन মানে जनः অসৎ সঙ্গে মানুষ নিচের দিকে যায়। পতন হয়। হ্যাঁ, পতন পতন। ঠিক আছে, মানুষের পতন হয় বিপদী। আচ্ছা, এবার তাহলে এটা এই দুটো দিয়ে একটা করে বাক্য বলুন, উচ্চৈহি দিয়ে আর নিচৈহি দিয়ে। বালিকা উচ্চৈহি গায়তি। হুম, অহম নিচৈহি পঠামি। अहम নিচৈহি পঠামি। আস্তে আস্তে পড়ছি। তারপর আর উপরি আর অধঃ বা নিচের দিকে পতনম, এই রকম অর্থে কি উদাহরণ হতে পারে? এরকম সে তো মানে এক একটাই মানে প্রয়োগটা তো এরকম, মানে বিপদে মাথা ঠান্ডা রাখা উচিত বা হুম, এরকম, মানে মাথা ঠান্ডা রাখাই শ্রেয়, এরকম বলে আর কি। মানে এর থেকে তো বেশি কিছু হয় না। আচ্ছা, তাহলে নিচৈহি এটা দিয়ে বলতে পারেন যে অসতাম সঙ্গীনা জনঃ নিচৈহি গচ্ছতি, এরকম যেমন সহ পঠনম ন ক্রিয়তে চেত হ্যাঁ, অঙ্কঃ নিচৈহি গচ্ছতি, অর্থাৎ কমে যায়। হ্যাঁ, অভ্যাসম ন মানে অভ্যাস না করলে হুম, পড়াশোনা নিচের দিকেই যায়।
কি হবে তাহলে বাক্য? আহ, অভ- অভ্যাস না করলে মানে অভ্যাস, অভ্যাসম, হুম। এটা স্যার স্ত্রীলিঙ্গ মনে হয় তো। না, অভ্যাসম, অভ্যাসः হচ্ছে পুংলিঙ্গ। অভ্যাস। হুম। আচ্ছা, তাহলে অভ্যাসম আহ, না করার ফলে, না করার ফলে যদি বলি। হ্যাঁ, এই জন্য একটা অব্যয় আছে বিনা বলে, এটাও আচ্ছা, আমরা দেখবো। হ্যাঁ, বিনা মানে হচ্ছে ছাড়া, ছাড়া, অভ্যাসম বিনা। অভ্যাসম বিনা, হ্যাঁ। হুম। বিনা শব্দ যোগে সবসময় দ্বিতীয় হয়, দ্বিতীয়, অভ্যাসম বিনা। অভ্যাসম বিনা পাঠः नीचै गच्छति। পাঠः नीचैः गच्छति। আচ্ছা, তারপর হচ্ছে শানাইহি, অর্থাৎ ধীরশः মানে হচ্ছে আস্তে আস্তে। আমরা যেটা বলি না, আস্তে আস্তে বলুন কিংবা হ্যাঁ, আস্তে হ্যাঁ, আস্তে করুন, ঠিক আছে? তার জন্য কি বলা হচ্ছে, ত্বরয়া মা কথয়তু বাক্যম শানাইহি কথয়তু, অর্থাৎ বাক্যটা জোরে জোরে বলো না। এখানে ধীরশः বলতে আস্তে আস্তে নয়, কিন্তু এখানে আচ্ছা, স্পিড কমানোর কথা বলা হচ্ছে, সাউন্ড না, ঠিক আছে? আগের গুলো যেমন হচ্ছে সাউন্ডের কথা বলা হচ্ছে না, এখানে আচ্ছা, কিন্তু সাউন্ডের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে স্পিডের কথা। মানে বাক্য জোরে জোরে বলো না, আস্তে আস্তে বলো, মানে স্পিড যাতে না হয়, একটা একটা করে ভালো করে উচ্চারণ করে করে উচ্চ স্বরে মানে উচ্চ স্বরে পড়ো, ঠিক আছে? ত্বরয়া মা কথয়তু বাক্যম, বাক্য জোরে জোরে বলো না বা তাড়াতাড়ি বলো না। শনৈহি কথয়তু, ধীরে ধীরে বলো। শনৈ মানে এখানে তাহলে ধীরে ধীরে। হ্যাঁ, আরেকটা স্যার, বাক্যগুলোর দুবার একটা, দুবার দুবার যে ইউজ করে সনাহি সনাহি, ওটার মানেও কি? ওটার মানে হচ্ছে আস্তে আস্তে, এটাই অর্থ। ওটা এটারই দুবার। অর্থ। হুম হুম। এবার এটার আর একটা উদাহরণ আপনি বলুন ভেবে। মার্গহ, আম, মানে পথ খুব পিচ্ছল, ধীরে ধীরে চলো। শনৈ গচ্ছতু, গচ্ছতু মানে হুম। মার্গহ, মার্গহ পিচ্ছিলম, পিচ্ছিলা, পিচ্ছিলম, পিচ্ছিলম অস্তি, পিচ্ছিলাহ। হ্যাঁ। পিচ্ছিলহ, না, পিচ্ছিলাম নয়, মার্গহ পুংলিঙ্গ বলছেন, তাহলে হ্যাঁ, পিচ্ছিলাম কি করে হবে? হ্যাঁ, পিচ্ছিলহ, হ্যাঁ, মার্গহ। মার্গহ পিচ্ছিলহ অস্তি। হুম, পিচ্ছিলাহ अस्ति। হ্যাঁ, শনৈহি গচ্ছতু। হুম। আচ্ছা, এরপর হচ্ছে যুগপৎ। যুগপৎ এটার অর্থ হচ্ছে এক সাকম, মানে হচ্ছে একসঙ্গে। আমরা বলি না একসঙ্গে অনেকগুলি পাতা পড়লো, একসঙ্গে অনেকগুলি ফল পড়লো, ঠিক আছে? এটার জন্য কি ব্যবহার করা হয়? যুগপৎ, যেটার অর্থ হচ্ছে এক সাকম। উদাহরণ যেমন বৃক্ষাৎ যুগপৎ সপ্ত আম্রাণি পতিতানি, অর্থাৎ বৃক্ষ থেকে হুম একসঙ্গে হুম সব 7টি আম, আম পড়েছে, পড়েছে, পড়লো। পড়লো। হুম। তারপর যুগপৎ সর্বাः গাवः ধাবিতবত্যः, মানে যুগপৎ একসঙ্গে সব, সব গরুগুলি হুম ছুটছে, হুম ছুটেছিল, ছুটছিল, ছুটেছিল, ধাবিতবত্য। হুম। ধাবিত বাচ্চা। আচ্ছা, এখানে ধাবিতবত্য হয়, এখানে কোন লিঙ্গ আছে? এটা হচ্ছে কি প্রত্যয় আছে? কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গের রূপ হয়েছে। এটা হচ্ছে তবতু প্রত্যয়, হুম। তবতু প্রত্যয় স্ত্রীলিঙ্গ ধাবিতবতী, তার নদী শব্দের রূপ হয়েছে ধাবিত বত্যহ। সেটা কোথাকার রূপ?
মানে ধাবিতবতী, ধাবিতবতী, ধাবিতবত্তৌ, ধাবিতবত্তঃ। হুম, প্রথমার বহুবচনে। প্রথমার বহুবচন। হ্যাঁ। ঠিক আছে, হুম। তাহলে বৃক্ষাৎ যুগপৎ সপ্ত আম্রাণি পতিতানি, গাছ থেকে একসঙ্গে 7টি আম পড়েছে। আর কি, যুগপৎ সর্পাহ গাবহ ধাবিতবত্যঃ, একসঙ্গে সবকটি গরু ছুটেছিল। ঠিক আছে, এবার আপনি বলুন একটা যুগপৎ দিয়ে বাক্য, কি হতে পারে? যুগপৎ ইয়ম পুত্র গচ্ছথ। তোমরা একসঙ্গে কোথায় যাচ্ছ? হুম। ইয়ম যুগপৎ কুত্র গচ্ছথ। পুত্র গচ্ছথ। আচ্ছা, তারপর হচ্ছে আরাত। আরাত, এটার দুটো অর্থ। আরাত সাধারণত দূরে এই অর্থেও প্রয়োগ করা হয়, আবার সমীপে এই অর্থেও প্রয়োগ করা হয়। দুটো অর্থেই কিন্তু আরাত শব্দের প্রয়োগ করা হয়। ঠিক আছে, দূরে এটার অর্থ কি, এবার আপনাকে প্রসঙ্গ দেখে সেটা বুঝে নিতে হবে যে এখানে আরাত শব্দের দ্বারা সমীপ অর্থ বোঝানো হচ্ছে নাকি দূরে অর্থ বোঝানো হচ্ছে। ঠিক আছে, যেমন ধরুন এখানে আরাত দুষ্টাত সদা বসিত। এবার দেখুন, আরাত শব্দের প্রয়োগে কিন্তু যার থেকে দূরে বা যেখান থেকে দূরে সেখান থেকে সবসময় কিন্তু পঞ্চমী হবে। ঠিক আছে, পঞ্চমী হবে। দুষ্টাত আচ্ছা। আরাত। দুষ্টাত আরাত। দুষ্টাত আরাত, এটার অর্থ কি তাহলে? মানে দুষ্ট থেকে দূরে থাকো। এখানে কিন্তু সমীপ অর্থ নয় আরাত এটা। ঠিক আছে, তার কারণ দুষ্ট ব্যক্তির সঙ্গে সঙ্গে থাকলে দুষ্টুই হয়ে যাবে। ঠিক আছে, তাই এখানে সমীপ অর্থ বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে দূরে অর্থ। ঠিক আছে, দুষ্টাত আরাত সদা বসেত, দুষ্ট থেকে সবসময় দূরে থাকো। তারপর সমীপ অর্থ যদি বলা হয়, আরাত গুরোহ সদা তিষ্ঠেৎ, মানে সর্বদা গুরুর কাছে থেকো। সর্বদা গুরুর কাছে থেকো বা সবসময় গুরুর কাছে থাকা উচিত। এখানে কিন্তু আবার দূরে নয়, আরাত শব্দের অর্থ এখানে সমীপে। তাহলে প্রসঙ্গ দেখে বুঝে নিতে হবে যে আরাত যে শব্দটা প্রয়োগ করা হলো সেটা কাছে অর্থ বোঝাতে ব্যবহার করা হচ্ছে নাকি দূরে অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, সেটা প্রসঙ্গের উপর নির্ভর করছে। আচ্ছা, এবার আপনি দূরে অর্থে একটা আরাত দিয়ে বাক্য বলুন, আর কাছে অর্থে একটা আরাত দিয়ে বাক্য বলুন। আচ্ছা, এই আরাত থাকলেই আমরা পঞ্চমী বিভক্তি লাগাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরাত দুর্জনাত अहम सर्वदा দুর্জনাত আরাত তিষ্ঠামি, অর্থাৎ আমি সবসময় দুর্জনের থেকে দূরে দূরে থাকি। ঠিক আছে, পরন্তু সর্বদা মিত্রাত আরাত তিষ্ঠামি। মিত্রাত আরাত তিষ্ঠামি, আমি মিত্রাটাই ধরেছিলাম, মিত্রাত আরাত তিষ্ঠামি। তাহলে আমি দুর্জনদের থেকে দূরে দূরে থাকি, কিন্তু যে আমার বন্ধু তার কাছে আমি সবসময় থাকি, কাছে থাকি, হ্যাঁ, সমীপে থাকি। তারপর হচ্ছে পৃথক, এটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি। ঠিক আছে, ভিন্নম পৃথক বস্ত্রম দর্শয়তু, পৃথক ইয়ানেনা গচ্ছামহ। আবার পৃথক শব্দ কিন্তু বিনা অর্থেও ব্যবহার করা হয়, অর্থাৎ ছাড়া অর্থেও ব্যবহার করা হয়। যেমন হচ্ছে রামম পৃথক নাহি সুখম, অর্থাৎ রামকে ছাড়া বা রাম বিনা সুখ কখনোই সম্ভব নয়। রামম পৃথক নাহি সুখম, রাম ছাড়া সুখ নেই। ঠিক আছে, তাহলে দেখুন পৃথক বলতে ভিন্ন, কিন্তু পৃথক শব্দ আবার কখনো কখনো বিনা এই অর্থেও প্রয়োগ। ঠিক আছে, রাম বিনা
তারপর হ্যः অর্থাৎ ইহা পূর্ব দিবসः, পূর্ব এটা আমরা দিবসः। সকলেই জানি। হ্যাঁ, হ্যः মানে হচ্ছে পূর্ব দিবসः, পূর্ব দিবস। যেমন হ্যাঁ, হচ্ছে হ্যः अस्माकं পরীক্ষা অভবৎ। হ্যাঁ, ঠিক আছে, এইভাবেই আহ, গতকাল এবং গত পরশু এটা বোঝাবার জন্য আমরা পরাহ্যः পরীক্ষা আর প্র প্রপরাহ্যः পরাইহ্য। ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ, হ্যः শুক্রবাসরः, পরাহ্যः গুরুবাসরः, দিবসः। প্রপরাহ্যः বুধবাসরः। বুধবাসরः। হ্যাঁ। ঠিক আছে, হুম। আচ্ছা এরপর কি বলা হচ্ছে, হ্যः ইয়ৎ জাতম তস্য কৃতে হ্যস্তনম ইতি শব্দঃ, অর্থাৎ কালকে যেটি হয়ে গেছে সেই রকম বোঝাবার জন্য হ্যস্তন শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ধরুন যথা, যেমন হ্যস্তনম পলান্নম উত্তমম আসিত। পলান্নম মানে হচ্ছে পোলাও। ঠিক আছে, আচ্ছা, হ্যস্তনম পলান্নম উত্তমম আসিত। আগে গতকালের যে পোলাওটা ছিল সেটা খুব ভালো ছিল, হ্যস্তনম। তাহলে এই যে গতকালের পোলাও, এখানে কিন্তু হ্যস্য পলান্নম বলা হচ্ছে না, অর্থাৎ হ্যকে শব্দ ধরে তার ষষ্ঠী করে সেরকম কিন্তু না। হ্যস্তনম আচ্ছা। মানে হ্যস্তন গতকালে, শব্দেরই অর্থ হচ্ছে গতকালের। ঠিক আছে, তাহলে গতকালে। হ্যস্তনম আচ্ছা। পলান্নম উত্তমম হুম। আসিত, গতকালের পোলাও খুব ভালো ছিল। হ্যস্তনা ক্রীড়া ময়া দৃষ্টা, কালকের খেলাটি আমি দেখেছি। ঠিক আছে, আহম হ্যস্তনম বিষয়ম পঠামি, গতকাল যেটি পড়ানো হয়েছিল সেটি আমি পড়ছি। তাহলে একটা জিনিস খেয়াল করুন, বিশেষ্য যেই লিঙ্গে আছে হ্যস্তন শব্দের লিঙ্গও কিন্তু সেরকম হচ্ছে। এখানে পলান্নম এটার বিশেষণ ছিল, তাই হ্যস্তনম পলান্নম। ক্রীড়া আচ্ছা। এখানে স্ত্রীলিঙ্গ আছে, তাই হ্যস্তনা ক্রীড়া। আচ্ছা। ঠিক আছে, নপুংসক লিঙ্গ যদি থাকে তাহলে সরি পুংলিঙ্গ থাকলে হ্যস্তনম বিষয়ম। ঠিক আছে, আচ্ছা। বুঝতে পেরেছেন? হস্তনাম বিষয়ম। এটা হুম, যেহেতু কর্মকার মানে দ্বিতীয়াতে হ্যাঁ আছে, সেই হ্যাঁ, জন্য হস্তনাম হয়েছে। হ্যস্তনম হয়। হস্তনাম। আর আগেরটা হস্তনাম, এটা হচ্ছে মানে শব্দ পলান্নম অনুযায়ী হয়েছে। এটা নপুংসক লিঙ্গ বলে ওটা প্রথম হাতের নপুংসক লিঙ্গটা যেটা হয়েছে। হুম হুম। আচ্ছা এবার তাহলে আপনি হ্যস্তন শব্দের প্রয়োগে, ঠিক আছে, পুংলিঙ্গ, নপুংসক লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ তিনটের একটা একটা করে খুব ভাবুন। হস্তনাম মিষ্টান্নম হ্যাঁ, উত্তমম নাস্তি। উত্তমম নাস্তি। আচ্ছা তারপর, নাস্তিটা হবে না, তার নাস্তিটা ন আসন আসন এটা হবে। হুম হুম হুম, যেহেতু এটা দ্বিতীয় এতে মানে অতীতকালের ব্যাপার। ন আশিত, স্যার ন আশিত বলবো। হুম, না আসিত। ন আশিত। সহ হস্তনম পাঠম করতি। এটা তো এতে হবে, কালকের পাঠ কৃতবান। কৃতবান। হুম, বা এই যে করতিও এখানে বলতে দিয়েছে। পারেন। হ্যাঁ, করতিও করতিও বলতে বলা পারেন। যাবে, বলা হুম যাবে হুম না। হুম, আচ্ছা। যেটা পড়িয়েছে সেটা অতীতকালে হয়েছে কিন্তু সে এখন আ- পড়ছে, তাই বর্তমান বলা যেত। আচ্ছা। ক্রীড়া স্ত্রীলিঙ্গ।
তারপর এটা স্ত্রীলিঙ্গে একটা স্যার বলতে হবে আমাকে, হুম 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 খুঁজছি একটা ওয়ার্ড খুঁজছি। আচ্ছা আচ্ছা শুনি। হস্তনা কথা হুম মায়া শ্রুত্বা। হুম মায়া শ্রুত্বা, শ্রুত্বা না শ্রুতা? শ্রুতা শ্রুতা, হুম, মানে এটা হচ্ছে ইয়েতে তোয়া, তোয়া প্রত্যয় হবে। থোয়া নয়, ত তোয়া, প্রত্যয়। তোয়া প্রত্যয়, কয় তয়, হুম, তোয়া প্রত্যয়। ইয়াস্তানা কথা মায়া শ্রুতা, একদম ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে অদ্য, অর্থাৎ বর্তমান দিবসঃ, আজকের দিন। ঠিক আছে, হুম, হুম, অদ্য শনিবাসরः, অদ্য সায়ং বর্গः अस्ति। ঠিক আছে, এখানে দেখুন আবার সায়ং বলে একটা অব্যয় প্রয়োগ করা হলো। সায়ং হ্যাঁ, এটার অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা। অদ্য সায়ং বর্গः अस्ति। ঠিক আছে, আচ্ছা, যেমন হ্যः ইয়জ্জাতম তস্য কৃতে হ্যস্তনম, সেরকমই অদ্য ইয়জ্জাতম তস্য কৃতে অদ্যতনম। ঠিক আছে, আজকে যেটা হয়েছে সেটার জন্য হচ্ছে অদ্যতনম, মানে এখনো পর্যন্ত যা হয়েছে তা হচ্ছে অদ্যতনম। যেমন হচ্ছে অদ্যতনা বৃষ্টিः বহু অধিকা আসিত, মানে আজকের যে বৃষ্টি সেটি প্রচন্ড পরিমাণে ছিল। ঠিক আছে, অদ্যতনা বৃষ্টিः বহুধিকা আসিত। এরকম আপনি একটা বাক্য ভাবুন, অদ্যতনীয়া কিংবা অদ্যতনা। লিট লকার অদ্যতন ভবিষ্যৎ বোধয়তি। হুম, লেট লকারः অদ্যতন ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ, ওটা হচ্ছে, ভবিষ্যৎ। হ্যাঁ, হুম, তকারান্ত শব্দ, তার দ্বিতীয় এক বচন ভবিষ্যৎই হবে, ভবিষ্যৎ অর্থম বোধয়তি। আচ্ছা, তারপর হচ্ছে শ্বাস, অর্থাৎ অগ্রিমা দিবসঃ, পরের দিন। ঠিক আছে, শ্বাস। হ্যাঁ, শ্বাস। এবার দন্তস্বয়ের সন্ধি হয়ে প্রথমে রেফ হবে, এই রকার হবে, রকারের জায়গায় আবার বিসর্গ হয়ে স্পাহা। ঠিক আছে, দিয়ে কি আচ্ছা, বাক্য হচ্ছে, স্পাহা রবিবাসরः, আগামীকাল রবিবার। এবং এব পরস্পহ প্রপরস্পহ, যেমন আমরা হ্যः পরহ্যः প্রপরহ্যः, সেরকমই পরস্পহ পরস্পহ প্রপরস্পহ। তাহলে স্পহ হচ্ছে রবিবাসরः, পরস্পহ সোমবাসরः, প্রপরস্পহ। মঙ্গলবাসরः। হুম, আচ্ছা, এরকমই যেমন হ্যः ইয়জ্জাতম তস্য কৃতে হ্যস্তনম, অদ্য ইয়জ্জাতম তস্য কৃতে অদ্যতনম, শ্বः ইয়জ্জাতম, শ্বः ইয়দ্ ভবিষ্যতি তস্য কৃতে শ্বস্তনম। ঠিক আছে, यथा শ্বস্তনম কার্যক্রমম অভ্যস্য আগচ্ছতু, মানে হচ্ছে ধরুন কাউকে রিহার্সাল করার জন্য বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে কাল তোমার যেটা অনুষ্ঠানে তোমার যে প্রোগ্রামটা আছে সেটা ভালো করে অভ্যাস করে আসো। ঠিক আছে, তাহলে আগামী কালের কার্যক্রম, ঠিক আছে, স্বস্তানম কার্যক্রমম অভ্যাস্য আগচ্ছতু, আগামীকাল তোমার যেই প্রোগ্রামটা আছে সেটা ভালো করে অভ্যাস করে আসবে। ঠিক আছে, স্বস্তানম কার্যক্রমম অভ্যাস্য আগচ্ছতু। আচ্ছা, অভ্যাস্য এখানে কি প্রত্যয় আছে? অভ্যস্য, অভ্যাস, ওটা অভ্যাস করে, মানে এটা হচ্ছে লেয়ক প্রত্যয় হয়েছে। হুম, হ্যাঁ, লিয়াপ প্রত্যয় কেন হলো?
এটা মানে অভ্যাস যে এর আগে, অভ্যাসের শব্দের আগে মানে উপ অবগচ্ছতি মানে আহ, আহ, উপসর্গ আগে থাকলে কি হয়? উপসর্গ, উপসর্গ আগে, এটা উপসর্গ আছে বলে সেই জন্য লপ হয়েছে, লপ প্রত্যয় হুম, হয়েছে। ল্যাপ হয়েছে তাই অভ্যাস্য। স্যার স্যার এটা মূল শব্দটা কি তাহলে? ভূ, না, ভু না, ভ, এখানে তাহলে হচ্ছে হ্যাঁ ভিয়া ভস, ভিয়া। হ। আচ্ছা, না আমি অভ্যাস শব্দটাই যে ও মানে উপপদ যেটা, সেইটা আমি ওইটা মানে বুঝতে পারি উপপদ আগে না, আগে। উপসর্গ। অ উপসর্গ, হচ্ছে হ্যাঁ। হ্যাঁ উপসর্গ যেটা, সেটা অভ্যাসটা যে উপসর্গ, এটা আমি আজকে জানলাম। মানে উপসর্গ তো আমরা পড়েছি অবগচ্ছতি, অপগচ্ছামি এরকম ভাবে পড়েছি, হুম। কিন্তু এগুলো অভ্যাসটা যে এটা উপসর্গ, সেটা অভ্যাসটা উপসর্গ না, অভ্যাসের মধ্যে অ যেটা আছে সেটা উপসর্গ। উপসর্গ, হ্যাঁ সেই জন্য অভ্যাসটা মানে অটা ভ্যাস, উপসর্গ। হ্যাঁ ভ্যাসের পর তোয়া না হয়ে লিয়প হলো, দিয়ে অভ্যাস্য হলো। অভ্যাস। ঠিক আছে। স্বস্তনম কার্যক্রমম অভ্যস্য আগচ্ছতু। আচ্ছা, এবার তাহলে আপনি এবার বলুন স্বস্তনম দিয়ে একটা বাক্য। সস্তনম পাঠম অভ্যাসম করিষ্যামি। না, তাহলে কি করতে হবে? স্বস্তনম পাঠম অভ্যাসম করিষ্যামি হবে কি? পাঠ, তাহলে তো সেই জলম পানম হয়ে গেল। না সভ্য, সস্তনম পাঠম হুম। অভ্যাস, অভ্যাস্য করিষ্যামি, মানে অভ্যাস করে না। অভ্যাস করবো হবে না, না না না, হুম। শুধু অভ্যাসম হবে না, তাহলে সস্তনম পাঠম করিষ্যামি। স্বস্তনম পাঠম করিষ্যামি। সব থেকে ভালো স্বস্তনস্য পাঠস্য অভ্যাসম করিষ্যামি। কি? আচ্ছা, এটা একটা স্বস্ত, সস্তনস্য পাঠস্থ, আচ্ছা। হুম, অভ্যাসম করিষ্যামি। কারণ কি কৃদ, কৃদ যোগ করলে ষষ্ঠী হয় কর্ম কারকে। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, স্বস্তনস্য পাঠস্য অভ্যাসম অভ্যাসম, ঠিক, করিষ্যামি। আচ্ছা ঠিক। তারপর হচ্ছে দিবা, যেটার অর্থ হচ্ছে দিনম দিনে বা, মানে দিনম অথবা দিনে, যে কোনো একটা অর্থ। ঠিক আছে। যেমন হচ্ছে পিনাহ দেবদত্তঃ দিবা না ভুঙ্ক্তে। পিনাহ মানে হচ্ছে ফ্যাট, মোটা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পিনাহ দেবদত্তঃ মানে মোটা যেই দেবদত্ত, সে দিবা না ভুঙ্ক্তে, দিনে ভোজন করে না। তাহলে সে রাত্রে ভোজন করে, না হলে সে মোটা হচ্ছে কি করে? ঠিক আছে। পিনাহ দেবদত্তঃ দিবা না ভুঙ্ক্তে। এখানে দিবা এটার অর্থ হচ্ছে দিনে। আচ্ছা, তারপর হচ্ছে সায়ম, মানে হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা কালহ। বাক্য সায়ম দেবতায়াহ আরতিঃ ভবতি। সন্ধ্যাবেলায় দেবতার আরতি হয়। সায়ম দূরদর্শনম দ্রক্ষ্যামः। সন্ধ্যাবেলায় টিভি দেখবো। সায়ম দূরদর্শনম দ্রক্ষ্যামः। ঠিক আছে। আপনি এবার একটা বাক্য বলুন সায়ম দিয়ে। সায়ম পাঠস্য অভ্যাসম করিষ্যামি। করিষ্যামি। তারপর হচ্ছে চিরম। চিরম মানে হচ্ছে অধিক সময়ম যাবৎ, মানে হচ্ছে বেশি সময় ধরে বা অনেক দিন ধরে বা অনেক দিন। ঠিক আছে। হ্যাঁ, চিরম জীবতু মে ভর্তা। মে মানে হচ্ছে মম, এখানে ষষ্ঠীর এক বচনের মে প্রয়োগ করা হয়েছে, চতুর্থীর এক বচনের নয়। ঠিক আছে। নয়, হ্যাঁ, চিরম জীবতু মে ভর্তা, আমার স্বামী অনেক দিন বাঁচুন। ঠিক আছে, বা বাঁচুক। আমার স্বামী অনেক দিন বাঁচুক। চিরম জীবতু মে ভর্তা, আমার স্বামী অনেক দিন বাঁচুক। ঠিক আছে। আপনি আচ্ছা চিরম এখানে দিয়ে, মমটা মম লাগানো যেত? হ্যাঁ মোমো ব্যবহার করতে পারতেন।
আপনি বলুন একটা বাক্য চিরম দিয়ে। স্যার যদি এরকম হয় যে আহ, চিরম আহ, অনেকক্ষণ ধরে পড়াশোনা করলে সাফল্য আসে, হুম। চিরম অনেক পড়াশোনা করলে এটা কি পঠিতুম? চিরম পঠনেন। পঠনেন, আচ্ছা হ্যাঁ, চিরম পঠনেন, তাহলে এইগুলো কি স্যার, এই চিরম কথাটা দিলে কি তৃতীয়া বিভক্তি হয়ে যাবে? না, না, এখানে বিশেষ কিছু নিয়ম নেই। আরাতের নিয়ম নেই। ক্ষেত্রে যেমন পঞ্চমী হবে, এখানে আচ্ছা, এরকম বিশেষ কিছু নিয়ম নেই। ঠিক তাহলে আছে। এটাকে কিভাবে, এই যে পঠনেন বললেন, পঠনেনটা কিভাবে বুঝবো? আহ, কারণ ওটা তো করণ হচ্ছে না, মানে কিসের দ্বারা আমরা আহ, পড়াটা ভালোভাবে বুঝবো? পঠনে না, পড়ার দ্বারা। ঠিক আছে, সেই পড়ার দ্বারা। পড়াটা আবার কিরকম পড়া? চিরাম, মানে হচ্ছে চিরম। অনেক সময় ধরে পড়লে কি হ্যাঁ, হবে আমাদের? ভালো ভালো ফল হবে। বুঝতে পারবো আমরা। ঠিক আছে, হ্যাঁ, চিরাম পঠনে না। আচ্ছা, তারপর হচ্ছে মানাক। মানাক মানে হচ্ছে কিঞ্চিত, মানে আচ্ছা। একটু। হুম, ঠিক আছে, হুম, মানাক অন্নম দাদাতু, আমাকে একটু ভাত দাও। মানাক অন্নম দাদাতু। ভোহ স্থূলা মানাক খাদাতু, মানে হচ্ছে এখানে কিন্তু মানাক মানে হচ্ছে আবার ঈষৎ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, মানে হচ্ছে অল্প খাও। হে অল্প। হ্যাঁ, তুমি যেহেতু তুমি মোটা, তুমি অল্প খাও। ভোহ স্থূলা মানাক খাদাতু, অল্প খাও। আর মানাক মানে হচ্ছে কিঞ্চিত। আশিস বাবু, আপনার মাইক্রোফোন থেকে কিছু একটা আওয়াজ আসছে। হ্যাঁ, ওটা স্যার একটা বাজে কল এসেছিল, এটা দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে জোশম। আচ্ছা, মানাক দিয়ে আপনি একটা বাক্য বলুন। মানাক। মনাক মিষ্টান্নম দদাতু। মানাক মিষ্টান্নম দাদাতু, কিঞ্চিত মিষ্টান্নম দাদাতু। আচ্ছা, এরপর হচ্ছে জোশম। জোশম এটার অর্থ হচ্ছে তুষ্ণিম। তুষ্ণিম এটাও হচ্ছে একটা অব্যয়। তুষ্ণিম আর জোশম দুটোর অর্থ হচ্ছে চুপ। ঠিক আছে, চুপ চুপ। করে থাকা। আচ্ছা। ঠিক আছে, চুপ যে বলি তুষ্ণিম বা জোশম। ঠিক আছে, কি বলা হচ্ছে? জোশম তিষ্ঠন্তু সর্বে আচার্যাহ আগচ্ছতি, মানে সবাই চুপ করে থাকো, স্যার আসছেন। ঠিক আছে, জোশম তিষ্ঠন্তু সর্বে আচার্যাহ আগচ্ছতি, মানে সবাই চুপচাপ থাকো, স্যার আসছে। আবার জোশম এইটার আরেকটাও অর্থ হয়, সেটা হচ্ছে সুখপূর্বকম, মানে সুখের সহিত থাকা। জোশম যেমন হচ্ছে জিতেন্দ্রিয়াহ জোশম তিষ্ঠতি, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন তিনি একদম সুখের সহিত বেঁচে থাকেন। যত বেশি ইন্দ্রিয় চাঞ্চল্য হবে তত জীবনে দুঃখ। ঠিক আছে, যত যে বেশি ইন্দ্রিয়কে সংযমে রাখতে পারবে তার তত হচ্ছে সুখ। ঠিক আছে, জিতেন্দ্রিয়াহ যোশম তিষ্ঠতি, যে ইন্দ্রিয়কে জয় করেছে সে সুখপূর্বক বাঁচছে বা সুখপূর্বক থাকে। তারপর তারপর হচ্ছে বহিস, অর্থাৎ আমরা যেটা বহিহি বলি, বহির্ভাগে। ঠিক আছে, সাহা সর্বস্মাৎ কার্যাৎ বহিষ্কর্তব্যঃ, তাকে সব কাজ থেকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। ওই কর্তব্য। বহিষ্কর্তব্যঃ, এখানে পরে যেহেতু ক আছে তাই
রেপটার প্রথমে বিসর্গ হবে, বিসর্গটা আবার মূর্ধন্য ষ হয়ে গিয়ে বহিষ্কর্তব্যঃ। ঠিক আছে। আচ্ছা স্যার, এই ওপরের যে কথাটা বললেন একটা, যে এই জোশপূর্বক, যেটা সেই সুখপূর্বক, হুম তাহলে তাহলে কি আমরা এটাকে এরকম বলতে পারি, নির্লোভঃ হুম যোষম যোষম জীবতি? একদম বলতে পারি। নির্লোভঃ যোষাম জীবতি, অর্থাৎ যে নির্লোভ অর্থাৎ লোভরহিত যিনি, তিনি হুম, সুখপূর্বক বাঁচেন। বাঁচেন। নির্লোভঃ যোষাম তিষ্ঠতি। যোষম ঠিক আছে, তিষ্ঠতি। কিন্তু ওখানে আবার নির্লোভঃ বলে যোষাহ বললে হবে না, যোষাম, আচ্ছা, যোষামই যোষম, থাকবে। যোষমই ঠিক আছে। থাকবে। আচ্ছা, হুম যোষম অব্যয়টাই যোষম, ওর জন্য ওর কোনো চেঞ্জ হুম হবে না। হুম 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 হুম। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এবার যদি চুপচাপ থাকা অর্থে যোষাম শব্দের প্রয়োগ করে একটা বাক্য জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? যোষম যোষম তম তম যোষম তিষ্ঠতু হুম হুম। পিতা ত্বম, পিতা আগচ্ছতি। ত্বম তিষ্ঠতু কি করে হবে? তম, না তম হবে না, তিষ্ঠতু, যোষম তিষ্ঠতু। হুম হুম। আহ, ত্বম তিষ্ঠ। তিষ্ঠা তিষ্ঠা হুম, তিষ্ঠা। তুমি চুপচাপ থাকো, বাবা আসছে। পিতা আগচ্ছতি। হুম। যোম যোষম তিষ্ঠ তিষ্ঠ পিতা আগচ্ছতি। পিতা আগচ্ছতি। ত্বম যোষাম তিষ্ঠ, পিতা আগচ্ছতি। তারপর বহিস মানে হচ্ছে বহির্ভাগে। বহির্ভাগে। আচ্ছা, এখানে বহির্ভাগে এসে গেছে, বহির্ভাগে মানে হচ্ছে সাহা সর্বস্মাৎ কার্যাৎ বহিষ্কর্তব্যঃ, তাকে সব কাজ থেকে বার করে দেও। ঠিক আছে। আচ্ছা, অধঃ, তারপর হচ্ছে অধঃ। অধঃ। ঠিক আছে। অধঃ মানে হচ্ছে নিচৈহি। শয়্যায়াः অধঃ বিড়ালः अस्ति, বিছানার নিচে বিড়াল আছে। ঠিক আছে, শয়্যায়াः অধঃ বিড়ালः अस्ति। আচ্ছা, এবার বহিহি আর অধঃ দিয়ে একটা একটা করে বাক্য বলেন। এই এই যে স্যার অধঃ বললেন, আর হুম এখানে যে এর অধঃর মানে হচ্ছে নিচয়হি। হুম আর আগে আমরা একটা পড়েছিলাম যে উচ্চৈহি আর নিচয়হি, সেটা হুম হচ্ছে মানে আওয়াজটা, মানে আওয়াজটা উঁচু আর আওয়াজটা নিচু। আর হুম এটা হচ্ছে নিচয়হি মানে হচ্ছে মানে প্রিপোজিশন যেটা আছে নিচে, সেই প্রিপোজিশনটা, তাই তো? হুম হুম হুম। ওখানেও কিন্তু নিচে অর্থে মানে নিচেহি অর্থ শব্দটাও কিন্তু দুবার ব্যবহার করা হয়, দুটো অর্থে আমি আ- বলেছি না। আচ্ছা, না না, ঠিক ওটা আছে। ওটা তো আমরা জোরে জোরে গাইছে বা আস্তে আস্তে গাইছে সেই অর্থে প্রয়োগ করেছিলাম, না, নিচয়ই। ওখানে আর একটা বাক্য দেখেছিলাম যে দুর্জনের সঙ্গ লাভ করলে কি হ্যাঁ, হয়। সঙ্গ লাভ করে, হ্যাঁ, নিচে অধোগতি হয় আর কি। হুম 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 আর এটা হচ্ছে আপনি যেটা বললেন যে বিছানার নিচে এটা আছে, এখানে সেটা হুম সেরকম জায়গায় অধস, এই হুম কথাটা বলা হবে, তাই তো? হুম। আর এটা বহির্ভাগে, বহিষ। অধুনা বৃষ্টিः পততি। হুম। আহ, বহির্গমনম ন না কর্তব্য করণীয়ম বা কর্তব্য। কর্তব্যম। হুম। আচ্ছা, তারপর হচ্ছে সময়া আর নিকষা, এই দুটো অব্যয়ী একটা অর্থে প্রয়োগ হয়, সেটা হচ্ছে সমীপম, অর্থাৎ কাছে। এই অর্থে সময়া আর নিকষা দুটি অব্যয় ব্যবহার করা হয়। গ্রামম সময়া নিকষা বা নদী, অর্থাৎ গ্রামের কাছে নদী আছে। ঠিক আছে, গ্রামম সময়া অথবা গ্রামম নিকষা নদী अस्ति।
আচ্ছা স্যার, আর একটা সমীপে একটা কথা আছে, হুম সমীপে, হুম ওটাও তো নিকটে বলে বোঝায়। হ্যাঁ, সমীপে নিকটে ওগুলো তো শব্দ, ঠিক আছে, সব ওগুলো তো এখানে অব্যয় নয়। হ্যাঁ, সময়া নিকষা এগুলো হচ্ছে অব্যয়, যার না, অর্থ আমি হচ্ছে আমি বলছিলাম স্যার, এই যে সময়া নিকষা, হুম এটা যখন ইউজ হয় তখন হুম আমরা যার যার পরে ইউজ করি সেটাকে আমরা দ্বিতীয়া বিভক্তি করি, দ্বিতীয়া, যেমন হ্যাঁ আমরা হ্যাঁ। দ্বিতীয়া করি, হুম গ্রামাম, গ্রামাম সময়া বা গ্রামাম নিকষা। কিন্তু হুম আমি হুম যদি সমীপে ইউজ করি তখন কি এটা হবে, না তখন না, তখন গ্রামস্থ ষষ্ঠী সমীপে? হবে। ষষ্ঠী হবে তো, গ্রামস্য গ্রামস্থ স্বামী। সমীপে। হুম হ্যাঁ, হুম তখন গ্রামস্থ সমীপে, এই কথাটা আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যে সমীপে ইউজ করলে ষষ্ঠী বিভক্তি করব, আর সময় আর নিকষা ইউজ করলে দ্বিতীয় বিভক্তি করব, দ্বিতীয়া তাই তো? করবে। হুম হুম তাই তো? হুম ঠিক আছে, ঠিক। ওই জন্য বাক্য জিজ্ঞেস করলাম। বলুন দুটো, একটা বাক্য, দুটোকে প্রয়োগ করে একটা একটা বাক্য বলুন। গৃহম নিকষা উদ্যানম অস্তি। তা গৃহম নিকষা উদ্যানম অস্তি। হুম, গৃহম নিকষা উদ্যানম अस्ति। আর সময়া দিয়ে শহরম নিকষা, এই সমরম সময়া আহ, ভাগীরথী নদী অস্তি। আরেকবার বলুন, কি বললেন? শহর, শহরম সময়া, শহরম হয় না, হয় না, স- স- নগরম। নগরম, নগরম, হুম হুম নগরম সময়া হুম ভাগীরথী নদী অস্তি, হুম বা প্রবহতি। হুম আচ্ছা, তারপর হচ্ছে স্বামী। স্বামী মানে হচ্ছে অর্ধম, ঠিক আছে, স্বামী কৃতম মানে হচ্ছে অর্ধম কৃতম, অথবা স্বামী ভুক্তম মানে হচ্ছে অর্ধম ভুক্তম। ঠিক আছে, স্বামী দিয়ে একটা বাক্য বলুন তাহলে। স্বামী, স্বামী পাঠাভ্যাসম কৃতম। হুম, অর্ধः অর্ধম, পাঠাভ্যাসম নয়, পাঠাভ্যাসः। অভ্যাস শব্দ পুংলিঙ্গ, একটু আগেও বললাম অভ্যাস শব্দ হচ্ছে পুংলিঙ্গ। স্বামী পাঠাভ্যাসः কৃতः মানে হচ্ছে অর্ধেক পাঠের অভ্যাস করেছি, ঠিক আছে, স্বামী পাঠাভ্যাসः কৃতः। আচ্ছা, তারপর হচ্ছে অন্তরা মানে হচ্ছে মধ্যতः, কি ভবন্তম অন্তরা প্রোৎসাহয়ামি মানে তোমাকে ভিতর থেকে উৎসাহ দিচ্ছি আমি, ঠিক আছে, ভবন্তম অন্তরা প্রোৎসাহয়ামি। আবার অন্তরা এই শব্দটা বিনা এই অর্থেও প্রয়োগ করা হয়, মানে হচ্ছে ছাড়া। যেমন কি প্রয়োজনম অন্তরা কার্যম না করণীয়ম, প্রয়োজন ছাড়া কাজ করা উচিত নয়। আবার ভবন্তম অন্তরা প্রোৎসাহয়ামি, এখানে আবার অন্তরা শব্দের অর্থ হচ্ছে মধ্যতঃ, ঠিক আছে, দু জায়গায় দু রকম অর্থ। তারপর হচ্ছে অন্তরেনা মানে হচ্ছে বিনা বা ছাড়া। প্রয়োজনম অন্তরেনা, দেখুন প্রয়োজনম অন্তরা, প্রয়োজনম অন্তরেনা, তাহলে অন্তরা আর অন্তরেনা দুটোই কিন্তু ছাড়া এই অর্থে প্রয়োগ করা হয়। ছাড়া। প্রয়োজনম অন্তরেনা কার্যম ন করণীয়ম। আবার মধ্যে এই রকম অর্থেও কিন্তু অন্তরেনা শব্দের প্রয়োগ করা হয়, যেমন হচ্ছে ত্বাম মাম চ অন্তরেনা দূরবাণী अस्ति। এবার দেখুন অন্তরা, অন্তরেনা, ঠিক আছে, গ্রামম, সময়া, এই সরি সময়া নিকষা, এগুলোর কিন্তু সব প্রয়োগ হলে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। তাই হ্যাঁ, এখানেও
त्वां मां च অন্তরেণ দূরবাণী अस्ति মানে হচ্ছে তোমার এবং আমার মাঝে ফোন আছে। त्वां আচ্ছা। मां च অন্তরেণ দূরবাণী अस्ति তোমার এবং আমার মাঝে ফোন আছে। হুম। তাহলে অন্তরা আর অন্তরেণ এগুলো যখন প্রয়োগ হবে তখন দ্বিতীয়া বিভক্তি হবে। দ্বিতীয়া হবে। ঠিক আছে। আচ্ছা এবার তাহলে অন্তরা দিয়ে মানে মধ্যতঃ আর বিনা এই দুটো অর্থে একটা একটা করে বাক্য বলুন। স্যার এই যে ভবন্তম অন্তরা প্রত্যাহ প্রত্যাহ দেয়ামি দেয়ামি, তো এটাকে প্রত্যাহয়ামি। প্রত্যাহামি, হ্যাঁ, হুম। এটার মানেটা কি হচ্ছে? আপনার মধ্যে আপনার না না না, বলছে যে আমি তোমাকে ভিতর থেকে উৎসাহিত করছি। ঠিক আছে, এই যে ভিতর ভিতর থেকে থেকে। তার আচ্ছা হুম আচ্ছা অন্তরা। আচ্ছা। ত্বম অন্তরা আসির বাদামি। আশীর্বাদামি। আসির বাদামি। বাদামি নয়, বাদামি। বাদামি বাদামি। হুম। আচ্ছা মানে মানে ভিতর থেকে তোমাকে ভিতর থেকে আশীর্বাদ। আমি কিন্তু আশীর্বাদ করছি। হুম। আর বিনা। না, প্রয়োজনম অন্তরা, প্রয়োজনের প্রয়োজন ছাড়া খরচ করা উচিত নয়। প্রয়োজনম প্রয়োজনম অন্তরন অন্তরা ব্যয়ः ন করণীয়ः। ব্যয়ঃ ন করণীয়ः। করণীয়ম। হুম, করণীয়ः। ব্যয়ः যেহেতু পুংলিঙ্গ ব্যয়ঃ তাই পুল্লিঙ্গ। হুম। হুম। প্রয়োজনম অন্তরা ব্যয়ঃ ন করণীয়ঃ। হুম। এটা না বলে লিখুন, বলতে পারেন যে তণ্ডুলম অন্তরা ওদনম না সম্ভবতি, চাল ছাড়া ভাত খাওয়া সম্ভব নয়। আচ্ছা। তণ্ডুলম তণ্ডুলম। অন্তরা বা তণ্ডুলম অন্তরেণ ওদনম না সম্ভবতি। ঠিক আছে। তারপর মধ্যে দিয়ে অন্তরেণ শব্দের উদাহরণ কি হতে পারে? মধ্যে অন্তরে স্যার সময়, সময় শব্দটা কি পুংলিঙ্গ? হুম 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 আচ্ছা, তাহলে সময়ম অন্তরেণ এরকম হবে তো? হুম। সময়ম অন্তরেণ পাঠ শেষ করা উচিত। পাঠ সমাপনীয়ः। সমাপনীয়ঃ। হ্যাঁ। আচ্ছা এটার সময়, অর্থটা আমি বুঝতে পারলাম না, কি বলতে চাইছেন? সময়ের মধ্যে পড়াশোনা শেষ করে দেওয়া উচিত। না, এখানে মধ্যে বলতে কি ওই মধ্যে না, মানে মাঝে, মিডিল পোরশন বোঝাতে। ত্বাম মাম চ অন্তরেণ, তোমার এবং ও, আমার মাঝের জায়গাতে হ্যাঁ হ্যাঁ, দূরবাণী আছে, এই আচ্ছা আচ্ছা, রকম। এইরকম অর্থে না? আচ্ছা আচ্ছা, অন্তরেণ। গৃহম হুম। উদ্যানম চ অন্তরেণ প্রাচীরঃ অস্তি। হুম। প্রাচীরম अस्ति। প্রাচীরম। গৃহম উদ্যানং চ অন্তরেণ প্রাচীরম अस्ति। তারপর হচ্ছে সম। সম মানে হচ্ছে সুখম, শান্তি, কল্যাণম, এতগুলো অর্থ। তাই শঙ্করোতি ইতি শঙ্করঃ, যিনি আমাদের সুখ শান্তি কল্যাণ করেন তিনিই হলেন শঙ্কর, ভগবান শিব। ঠিক আছে। তারপর আচ্ছা। সাহসা।
সহসা এটা কি মানে স্যার হচ্ছে, করতি তারপর ইতি দুটো নিয়ে করতি ইতি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংকরোতি ইতি করতি সংকরः। ইতি শঙ্কর। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে সহসা। সহসা এটার অর্থ হচ্ছে হঠাৎ। হঠাৎ শব্দ কিন্তু সংস্কৃতে হয়, ঠিক আছে, অথবা অকস্মাৎ। 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 হুম, এগুলো হচ্ছে অব্যয়। হঠাৎ আর অকস্মাৎ এগুলো হলো অব্যয়, ঠিক আছে। সহসা না বিদধতি ক্রিয়াম, অর্থাৎ ক্রিয়াকে অকস্মাৎ বা হঠাৎ করে ফেলা উচিত নয়, ঠিক আছে, কখনোই ক্রিয়া হঠাৎ করে ফেলা উচিত নয়। সহসা দিয়ে একটা বাক্য বলুন তাহলে এবার। সহসা ন সিদ্ধান্ত সিদ্ধান্ত স্যার সিদ্ধান্ত শব্দ সিদ্ধান্তম হবে মানে না, পুংলিঙ্গ। পুংলিঙ্গ সিদ্ধান্ত। হুম, সহসা ন সিদ্ধান্ত গ্রহণীয়। গ্রহণীয়। হ্যাঁ, গ্রহণীয়। মানে হঠাৎ কোনো সিদ্ধান্ত ডিসিশন নেওয়া নিয়ে উচিত নেওয়া উচিত নয়। উচিত নয়। তারপর হচ্ছে অলম। অলম, এটার আবার দুটো অর্থ হচ্ছে, দুটো নয় অনেকগুলো অর্থ আছে, তিনটে। প্রথমত অলম হচ্ছে ভূষণম এই অর্থে হয়, তাই অলঙ্কারোতি, ঠিক আছে। অলঙ্কারোতি মানে হচ্ছে ভূষণম করোতি বা ভূষয়তি, ঠিক আছে। অলম এটা নিষেধ অর্থও হয়, যেমন হচ্ছে অলম হাসিতে না, কিন্তু যখন নিষেধ অর্থ হবে তখন কিন্তু তৃতীয়া হবে। নিষেধ অর্থ হলে তৃতীয়া। অলম হাসিতে না মানে আর হেসো না, চুপ করো, অলম আচ্ছা হাসিতে না, ঠিক আছে। অথবা অলম অন্যে না, আর ভাত দিও না, ঠিক আছে, আর লাগবে না, অলম অন্যে না, ঠিক আছে। আর একটা আছে পর্যাপ্ত, মানে হচ্ছে সে, মানে সেই যথেষ্ট, আর যথেষ্ট, ঠিক আছে, এই অর্থ। পর্যাপ্ত মানে হচ্ছে সেই যথেষ্ট, আর কাউকে দরকার নেই। যেমন চৌরায় আরক্ষকঃ অলম, চোরেদের জন্য পুলিশই হচ্ছে যথেষ্ট, আর কাউকে দরকার নেই। পুলিশ এলেই চোরকে ঠান্ডা করে দেবে, ঠিক আছে। চৌরায় আরক্ষকঃ অলম, এখানে কিন্তু পর্যাপ্ত অর্থ যখন হলো তখন কিন্তু দেখুন চতুর্থী, তখন আর তৃতীয়া না। তাহলে নিষেধ অর্থ যখন হচ্ছে তখন তৃতীয়া, কিন্তু যখন পর্যাপ্ত অর্থ হচ্ছে তখন কিন্তু চতুর্থী, ঠিক আছে। অলঙ্কারোতি মানে হচ্ছে ভূষায়তি, অলম হাসিতে না মানে হচ্ছে হাসতে মানা করা হচ্ছে, নিষেধ। আর চৌরায় আরক্ষকঃ অলম, এটার অর্থ বলছে কি না পর্যাপ্ত, চোরেদের জন্য পুলিশই হলো পর্যাপ্ত বা যথেষ্ট, তার থেকে বেশি আর কাউকে দরকার নেই, পুলিশ হলেই ঠান্ডা করে দেবে চোরকে, ঠিক আছে। আচ্ছা স্যার ওই একটা পড়েছিলাম যে দৈত্যেভ্যঃ হরিহি অলম। হরিহি অলম। হ্যাঁ এইটা তো হুম, এইটার মানে পর্যাপ্তমের ব্যাপারটা ছিল হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। মানে দৈত্যদের জন্য দৈত্যদের জন্য হরিই হরি যথেষ্ট। ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক ওইটাই মনে হচ্ছিল স্যার ঠিক আছে। হুম, তাহলে কারেন্ট এখনো তো এলো না, ঠিক আছে, এতটুকুই অভ্যাস, মানে স্টাডি মেটেরিয়াল করতে পেরেছিলাম। আজ তাহলে এতটুকুই থাক, পরের দিন আবার যখন সবাই আসবে আমরা নিপাতনের উদাহরণ কিন্তু এখনো দেখলাম না। এই এখন হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যতগুলো অব্যয় দেখানো হলো হ্যাঁ এগুলো হ্যাঁ কিন্তু সবই ওই স্বরাদিগণে এই শব্দগুলো আছে, তাই হ্যাঁ, এগুলোকে অব্যয় বলা হচ্ছে, ঠিক ঠিক। আছে। নিপাতন সংজ্ঞা হয়ে অব্যয় হচ্ছে সেরকম কিন্তু এখনো আমরা একটাও দেখিনি, ঠিক আছে। স্যার পরের এই দিন আবার, মেটেরিয়াল এই স্টাডি মেটেরিয়ালটা কি এখন দিয়ে দেবেন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো এক্ষুনি দিয়ে দেবো। তাহলে এইটা দিয়ে দিন স্যার, তাহলে অনেকটা জিনিস একটু রিভিশন করে নিতে পারবো এইটুকুটা। হুম হুম হুম। কেমন লাগলো আজকের অব্যয়ের আজকে পড়া? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে অনেক কিছু জানা অজানা জিনিসগুলোকে মানে বুঝতে পারলাম আর কি। খুব হুম, ভালো লেগেছে। এগুলোর মানে অভ্যাস করতে পারলে আরো আরো ভালো হবে আর কি। হ্যাঁ, যত বাক্য বাক্য ভাববেন হ্যাঁ ভাববো তত তত। আরো মানে স্পষ্ট হবে ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি,
তাহলে আজকের ক্লাস থেকে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারি। না স্যার, ঠিক আছে, মোটামুটি সবই তো আমি প্রশ্ন দিয়ে উত্তর আপনি প্রশ্ন করলে আমি যতটুকু বোঝার যতটুকু বোঝার পর বুঝেছি। এবার ওগুলোকে হুম যদি প্র্যাকটিস আবার দেখে নিই তাহলে হয়তো নতুন করে কোনো প্রশ্ন থাকলে করতে পারবো। হুম 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 হুম। ঠিক আছে, তাহলে আজকের হ্যাঁ, ক্লাস তাহলে এখানেই শেষ করছি, কারণ ল্যাপটপেও বেশি চার্জ নেই। আপনার আপনারও আর সারাদিন ধরে এরকমই চলছে, মানে কারেন্ট ছাড়া অবস্থায়। হুম 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 হুম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানেই ক্লাস